আজকে আমরা জীববিজ্ঞান থেকে একটা বেশ মজার গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব। সেটা হলো শ্রেণীবিন্যাসের একটা ধাপ, গোত্র, ইংরেজিতে যাকে বলে ফ্যামিলি। আমাদের কাছে একটা বায়োলজি টেক্সটবুকের অংশ আছে যেখানে এটা নিয়ে বলা হয়েছে। আমরা চেষ্টা করব এই গোত্র জিনিসটা আসলে কি, আর জীবজগতের যে বিশাল বৈচিত্র্য সেটা বুঝতে এটা কেন জরুরি তা একটু সহজ করে বুঝতে। আচ্ছা, প্রথমে ভাবুন তো, বিড়াল আর কুকুর খুব পরিচিত, তাই না? এদের মধ্যে কিছু মিল তো আছেই, আবার দেখুন কত অমিলও। জীববিজ্ঞানের এই যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, এটা কিন্তু এই মিল অমিলগুলো বুঝতে খুব সাহায্য করে। যেমন এই গোত্র, এটা ওই ক্লাসিফিকেশনের একটা ধাপ। বইটাতে কি বলছে? বলছে যে ওয়ার্শিতে গণ বা জিনাসের ঠিক পরে আসছে গোত্র। হ্যাঁ, ঠিক। কয়েকটা বেশ কাছাকাছি ধরনের সম্পর্কযুক্ত গণ, জিনাস মিলে তৈরি হয় একটা গোত্র, ফ্যামিলি। আচ্ছা। তবে এখানে একটা মনে রাখার মতো বিষয় হলো, একই গোত্রের সদস্যদের মধ্যে মিল অবশ্যই থাকে, কিন্তু সেই মিলটা ধরুন একই গণের বা একই প্রজাতির সদস্যদের মধ্যে যতটা মিল থাকে তার চেয়ে একটু কম। গোত্রটা আর একটু বড় ছাতা, এই রকম। বুঝেছি, স্তরটা একটু ওপরে উঠছে। একদম। যেমন ধরুন, বইটাতে উদ্ভিদের খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে। বলছে যে গাছপালার ক্ষেত্রে তাদের অঙ্গজ বৈশিষ্ট্য। অঙ্গজ দেহের গঠন? হ্যাঁ, ভেজিটেটিভ ক্যারেক্টার্স, গাছের মূল, কাণ্ড, পাতার গঠন, এইসব। আর তার সাথে জননগত বা রিপ্রোডাক্টিভ বৈশিষ্ট্য, ফুল, ফল, এইগুলো। ঠিক। ফুল, ফলের ধরন, গঠন, এই দুটো জিনিসের ওপর ভিত্তি করেই কিন্তু উদ্ভিদের গোত্রটা ঠিক করা হয়। বাহ! তার শুধু দেখতে কেমন সেটা নয়, ওদের বংশবৃদ্ধির প্রক্রিয়াও দেখা হয়। বেশ ইন্টারেস্টিং তো। যেমন ধরুন, বইয়ের উদাহরণটাই যদি দেখি, সোলানাম আলু, বেগুন, এই গণটা। হ্যাঁ, হ্যাঁ। তারপর পিটুনিয়া, সুন্দর ফুল হয়। আর ডাটুরা ধুতুরা, এই তিনটা কিন্তু আলাদা আলাদা গণ। একদম আলাদা দেখতে। ঠিক, কিন্তু এদের ফুল বা ধরুন ভেতরের আরও কিছু গঠনগত বৈশিষ্ট্যে এমন কিছু মিল পাওয়া যায়, যার জন্য এদের সবাইকে একসঙ্গে একটাই গোত্রে ফেলা হয়েছে, সোলানাসি। কি বলছেন? আলু, বেগুন আর পিটুনিয়া ফুল একই ফ্যামিলি, সোলানাসি? হ্যাঁ, বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে কোথায় আলু গাছ আর কোথায় পিটুনিয়া, কিন্তু ওই যে বললাম, ভেতরের গঠন বা জননগত দিক থেকে দেখলে এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। দারুণ তো। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রেও কি ব্যাপারটা এরকম? বইতে তো সিংহ, বাঘের কথাও আছে। হ্যাঁ হ্যাঁ, প্রাণীদের ক্ষেত্রেও একই লজিক। যেমন ধরুন প্যানফেরাগন, যার মধ্যে কারা পড়ে? সিংহ, বাঘ, চিতাবাঘ। বড় বিড়ালগুলো। ঠিক। আবার ধরুন ফেলিসগণ, আমাদের বাড়ির পোষা বিড়াল যে গণের মধ্যে পড়ে। ও, এই দুটো গণ কিন্তু আলাদা, প্যানথেরা আর ফেলিস, কিন্তু এরা সবাই মিলে একটাই গোত্রের সদস্য। সেটা হলো ফেলিডে, বিড়াল গোত্র। তার জঙ্গলের বাঘ আর আমাদের বাড়ির পোষা বিড়াল, ওরা আসলে একই ক্লাসিফিকেশন ফ্যামিলির, ফেলিডি। একদম। শ্রেণীবিন্যাস অনুযায়ী ওরা একই পরিবারের সদস্য, যদিও আমরা বাইরে থেকে দেখলে ওদের আকার, আচরণে কত তফাৎ দেখি। ঠিক, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, তাহলে এই যে ফেলিডি বা বিড়াল গোত্র, এর সাথে কুকুরের যে গোত্র, বইতে বলছে ক্যানিডি। হ্যাঁ, ক্যানিডি। এদের পার্থক্যটা ঠিক কোথায়? বইটাতে তো এদের পরিষ্কারভাবে আলাদা গোত্র হিসেবেই দেখানো হয়েছে। খুব ভালো পয়েন্ট এটা। দেখুন, ফেলিডি বিড়াল গোত্র আর ক্যানিডি কুকুর গোত্র, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা গোত্র। বইটাতেও সেটারই ইঙ্গিত। বিড়াল আর কুকুরের মধ্যে কিছু সাধারণ মিল হয়তো আছে, যেমন দুটোই মূলত মাংসাশী। হ্যাঁ, দুটোই শিকারী প্রাণী। ঠিক, কিন্তু এদের মধ্যে অমিলগুলো অনেক বেশি, শ্রেণীবিন্যাসের দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন কয়েকটা উদাহরণ দেয়া যায়? অবশ্যই। যেমন ধরুন, বেশিরভাগ বিড়াল জাতীয় প্রাণীর নখ তারা ইচ্ছেমতো বের করতে বা ভেতরে ঢোকাতে পারে, রিট্রাক্টেবল ক্লজ। হ্যাঁ, ঠিক। কিন্তু কুকুর বা ক্যানিডি গোত্রের প্রাণীদের কিন্তু সেটা হয় না। ওদের নখ সবসময় বাইরেই থাকে। আচ্ছা, এটা একটা বড় পার্থক্য। এছাড়াও শিকার ধরার কৌশল, দাঁতের গঠন, এমনকি মাথার খুলের আকৃতি, এরকম অনেক সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এগুলোই আসলে ইঙ্গিত দেয় যে এদের বিবর্তনের পথটা আলাদা দিকে গেছে, আর সেই কারণেই এদের দুটো ভিন্ন গোত্রে ফেলা হয়েছে। ও, এবার পরিষ্কার হলো।
তার মানে এই গোত্র লেভেলটা শুধু কিছু প্রাণীকে একসাথে জুড়ে দেয় না, বরং তারা বিবর্তনের পথে কিভাবে আলাদা হয়ে গেল সেই গল্পটাও একটু একটু করে বলে। ঠিক তাই। গোত্র আমাদের বুঝতে সাহায্য করে যে বিভিন্ন গণ মানে জেনেসগুলো একে অপরের সাথে ঠিক কতটা সম্পর্কিত। এটা অনেকটা একটা মিড লেভেল ক্যাটেগরি বলা যেতে পারে। মিড লেভেল। হ্যাঁ, এটা প্রজাতি বা গণের চেয়ে বড় একটা গ্রুপ, কিন্তু এর উপরের যে ধাপগুলো আছে, যেমন ধরুন বর্গ বা অর্ডার, তার চেয়ে বেশি নির্দিষ্ট সম্পর্ক দেখায়। আচ্ছা আচ্ছা। একই গোত্রের সদস্যরা একই বর্গের সদস্যদের চেয়ে বেশি কাছের আত্মীয়, কিন্তু একই গণের সদস্যদের চেয়ে একটু দূরের। এই যে জীবজগতের বিশাল বৈচিত্র্য, সেটাকে একটা সম্পর্ক অনুযায়ী সাজানোর জন্য গোত্র কিন্তু একটা অসাধারণ স্তর। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে গোত্র শুধু কতগুলো নাম পাশাপাশি মনে রাখার জন্য নয়, না না, একেবারেই না। বরং জীবজগতের সদস্যদের মধ্যে একটা সম্পর্কের জাল, একটা নেটওয়ার্ক বুঝতে সাহায্য করছে, যা হয়তো আমরা প্রথম দেখায় বুঝতে পারি না। একদম ঠিক বলেছেন। আপাতদৃষ্টিতে হয়তো অনেক দূরের মনে হতে পারে, কিন্তু বিভিন্ন জীবের মধ্যেকার গভীরতর অথচ বৃহত্তর মিলগুলোকে জানার জন্য গোত্র একটা খুবই জরুরি ধাপ। এটা অনেকটা একটা বড় ছবির পাজলের একটা গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পাওয়ার মতো। বেশ ভালো লাগলো ব্যাপারটা জেনে। এই পুরো আলোচনাটার পর আমার মাথায় একটা প্রশ্ন আসছে। আমরা যে বইয়ের উদাহরণটা দেখলাম, ফেলিডি মানে বিড়াল গোত্র আর ক্যানিডি মানে কুকুর গোত্র, গুরুত্বপূর্ণ মনে হয়। যা দেখে বিজ্ঞানীরা ঠিক করলেন যে এদের দুটো একেবারে আলাদা গোত্রে ফেলতে হবে, এটা নিয়ে কিন্তু ভাবার সুযোগ রইল।